আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বিএনপি। চলতি মাসের শেষ সপ্তাহে আসছে তরুণদের নতুন দল। জনমত জরিপে নাম হিসেবে নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা, জাস্টিস পার্টির প্রস্তাব। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে, পিলখানা হত্যাকাণ্ড বললেন অ্যাটর্নি জেনারেল। সে সময়ের সেনাপ্রধান দায় এড়াতে পারেন না মন্তব্য। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব প্রতুল মুখোপাধ্যায় আর নেই। সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোক। এবং চীনের হাজার বছরের ঐতিহ্য সেঞ্চুরি এগ ডিমের মূল্য সংযোজনে সফল বাণিজ্যিক শিল্প উদ্যোগ। ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্ম্যাক্স। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 6 মাসে অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। তিনি আরও বলেন, সংস্কারে কেউ একমত হতেও পারে, আবার নাও হতে পারে, তবে সরকারের দায়িত্ব হলো জাতির সামনে তার প্রতিফলন তুলে ধরা। দেখুন মোসাম্মেল মল্লিকের রিপোর্টটি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 26টি রাজনৈতিক দল ও জোটের প্রায় 100 জন নেতা অংশ নেন। বিকেল 3টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় সন্ধ্যা 7টার কিছু পরে। বৈঠকের শুরুতেই বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয় পর্বে শুরু করছে, এটা প্রচন্ড সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি, এখন আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে, এবং একটা সুন্দর দেশ আমরা পাবো। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করি। এরপর রাজনৈতিক দলের নেতাদের কথা শোনেন তিনি। সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সব মতামতই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে জরুরি হলো ঐক্য। প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই। এই প্রস্তাব আমরা একমত, এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো। প্রস্তাব আমরা একমত, 2 নম্বর প্রস্তাব আমরা একমত, 4 নম্বর প্রস্তাব আমরা একমত, 3 নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা করে দিলে আমরা একমত। এই জিনিসটা বের করা, আর কিচ্ছু না, যাতে করে একটা সনদ তৈরি হয়। আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে, জুলাই সনদ, জুলাই চার্টার। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই। এটা কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো, জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। সভা শেষে বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কো-চেয়ারম্যান। লক্ষ্যটা ছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়াটা কি হবে সে বিষয়ে আলাপ আলোচনা করা। মূলত এক অর্থে এটাকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনা করেছি। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের এটি প্রস্তুতিমূলক সভা। রাজনীতিবিদরা যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করেন, সেজন্য আগামীর বাংলাদেশ আসলে কিভাবে চলবে এটা নির্ধারণ করার দায়িত্ব রাজনীতিবিদদেরই। এ কারণে এ ধরনের আলোচনা, এমনটি বলছেন প্রধান উপদেষ্টা।
একই সঙ্গে তিনি এও আহ্বান জানিয়েছেন আগামীর বাংলাদেশ যেন ভালোভাবে চলে এজন্য সবাইকেই আসলে ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের কাছে তাদের অভিমত জানিয়েছেন। বিএনপি বলেছে ন্যূনতম সংস্কার সেচে দ্রুত জাতীয় নির্বাচন চায় তারা, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী চাচ্ছে ঠিকঠাক সংস্কার হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলেছেন পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। বৈঠকে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবনা দিয়েছে। আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আলোচনা হয়েছে, আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করেছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি অপ্রাসঙ্গিক, এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায়, যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায়, ঠিক একইভাবে আওয়ামী লীগও ঠিক সেভাবে অপ্রাসঙ্গিক হয়েছে। ছাত্রদের নতুন দলের প্রধান কে হচ্ছেন নির্দিষ্ট করে না বললেও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন নাহিদ ইসলাম বা ছাত্রদের প্রতিনিধিত্ব করা অন্য কোনো উপদেষ্টা চাইলে দলের হাল ধরতে পারেন। তিনি আরও জানান চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ করবে তরুণদের এ দল। জনমত জরিপে নতুন দলের নাম হিসেবে নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা ও জাস্টিস পার্টির মতো নামের প্রস্তাব এসেছে। প্রতীক হিসেবে অভ্যুত্থানের চিহ্ন নেয়ার পক্ষে মত এসেছে বলেও জানিয়েছেন সামান্না শারমিন। তাফহিমুল ইসলামের রিপোর্টটি দেখুন। পট পরিবর্তনের পর থেকেই আলোচনায় ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। কবে নতুন দল প্রকাশ্যে আসছে, নেতৃত্ব কে দেবেন, এ নিয়ে রয়েছে কৌতূহল। ৭২ সালে জনমানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। নতুন দল গঠনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথ কর্মসূচিও দিয়েছে। প্রায় ৩ লাখ মানুষের মতামতের ভিত্তিতে ঠিক করা হবে দলের নাম ও প্রতীক। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যাদের গ্রহণযোগ্যতা বেশি তারাই দলের নেতৃত্বে আসছেন। নাহিদ ইসলাম যদি মনে করেন বা অন্যান্য উপদেষ্টা যদি মনে করেন তারা এই দলের দায়িত্ব নিতে চান, তারা অবশ্যই ওয়েলকাম, কারণ তারা অ্যাকচুয়ালি অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সরকারে গিয়েছেন। যাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ফ্যাসিস্ট রেজিমে এবং অভ্যুত্থানের মধ্যে রোল প্লে করতে দেখেছি, তাদের মধ্যে থেকে অবশ্যই বিভিন্ন পদবিতে আসতে পারে। জনমত জরিপে দলের নাম ও প্রতীকের বিষয়ে মতামত আসছে। পার্টির নামের ক্ষেত্রে তারা বলছেন যে জাস্টিস, জাতীয়তাবাদী বা জাস্টিস পার্টি এরকম টাইপের নাম দিচ্ছেন, বা আবার দেখা যাচ্ছে কেউ কেউ নাম দিচ্ছেন যে নাগরিক পার্টি। আমরা নানা রকমের প্রতীক পেয়েছি, তবে আমরা যেটা লক্ষ্য করছি যে মার্কার মধ্যে আসলে যাতে এইটা যে ছাত্রদের দল এরকম একটা ভাব যাতে থাকে, বা হচ্ছে অভ্যুত্থানের দল সেটার বিপ্লবী স্পিরিটটাও যাতে থাকে, এরকম একটা মার্কা তারা চাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানিয়েছেন তরুণদের দলটি হবে মধ্যপন্থী, যেখানে সব শ্রেণী, ধর্ম ও মতের মানুষের আকাঙ্ক্ষার কথা উঠে আসবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রতিবেশী একটি দেশ সহ আন্তর্জাতিক চক্রান্তকারীদের যোগসাজশে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। সে সময় সেনাপ্রধান মইনুল আহমেদও এর দায় এড়াতে পারেন না বলে মনে করেন তিনি। হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ডরা ছাড় পাবে না উল্লেখ করে তিনি বলেন যুবলীগ, ছাত্রলীগের নেতারা বিডিআরের পোশাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন কিনা তা তদন্ত করা উচিত। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা পিলখানা হত্যাকাণ্ড। সেদিন ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে
তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা। প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা নীল নকশার অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ বাংলাদেশের মাটিতে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচনা করা হয়েছিল। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশে গুম খুনের সাথে জড়িত স্বৈরাচারী সরকারকে নির্লজ্জভাবে সমর্থন করেছে একটি রাষ্ট্র। আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা বিডিআরের পোশাক পরে ভিতরে হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়েছেন। আশা করি কমিশন এগুলো বের করে আনবেন। যাদের বিচারের সামনে নিয়ে আসা হয়েছে, যাদের সাজা দেওয়া হয়েছে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। যে যাদেরকে আসলে সামনে আরো আনার দরকার ছিল, মাস্টারমাইন্ড ক্রিমিনাল কনস্পিরেসির পার্ট যারা ছিলেন, তাদের সামনে আসা উচিত। সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদও পিলখানা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও হত্যাকাণ্ডের কুশীলবদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশনকে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৮২ বছর বয়সী এই সঙ্গীত ব্যক্তিত্ব। বরিশালে জন্ম নেওয়া অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে দেখুন সুলতান আহমেদ রিপোর্টটি। আমি বাংলার গান গাই, আমি আমার, আমি কে চিরদিন। এমন বহু কালজয়ী গানের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় নিয়ম মেনে গান শেখেননি, তবে কম বয়স থেকেই গানের জগতে ছিল পদচারণা। তার অনবদ্য গানের মধ্যে রয়েছে ফেব্রুয়ারি ২১ তারিখ, আমি বাংলায় গান গাই, ডিঙা ভাষাও সাগরে, তোমার কি তুলনা হয় সেই মেয়েটি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রতুল মুখোপাধ্যায় নিজের আবেগকে সুর আর কথার জালে বেঁধে ফেলতে পারতেন। তার জীবনের প্রথম অ্যালবাম প্রকাশ হয় ১৯৮৮ সালে। একক অ্যালবাম যেতে হবে প্রকাশ করা হয় ১৯৯৪ সালে। ২০২২ সালে প্রকাশ পায় তার শেষ অ্যালবাম ভোর। গোসাই বাগানের ভূত ছবিতে প্লেব্যাকও করেছিলেন তিনি, পেয়েছেন বহু সম্মাননা। ১৯৪২ সালের ২৫শে জুন অবিভক্ত বাংলার বরিশালে প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম। ৪৭-এ দেশভাগের পর সপরিবারে চলে যান ভারতের পশ্চিমবঙ্গে। তবে জন্মভূমির সাথে ছিল তার আত্মিক বন্ধন। চ্যানেল আইয়ের সঙ্গেও তার ছিল চমৎকার সম্পর্ক। নতুন কিছু যে করতে চাওয়া, যেটা এখনকার যে ফ্রেমওয়ার্ক তার বাইরে যাওয়া, সেটাকে বলা হয় এরার। এরার এরার কথাটা এসছে রেয়ার ল্যাটিন থেকে। সেটা হচ্ছে টু গো অ্যাস্ট্রে, যেটা আছে যে কাঠামো তার বাইরে যাওয়া। নাকে রক্তক্ষরণ ও হার্ট অ্যাটাক সহ নানা জটিলতায় জানুয়ারি থেকে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। গানের জগতে অনবদ্য সৃষ্টির মাধ্যমে সঙ্গীত প্রেমীদের মনে বেঁচে থাকবেন গুণী এই ব্যক্তিত্ব। সুলতানা হিমু, চ্যানেল আই। চীনে আধুনিক শিল্প প্রতিষ্ঠানে বিশেষ প্রক্রিয়ায় ডিমের মূল্য সংযোজনে কাজ করছে আধুনিক শিল্প প্রতিষ্ঠান। পুরনো ঐতিহ্যকে বাণিজ্যিক রূপে উপস্থাপনের মাধ্যমে তৈরি হচ্ছে কর্মসংস্থান, বাড়ছে কৃষি শিল্পের পরিসর। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চীনের গুয়াংডং প্রদেশের কাইপিং পোল্ট্রি শিল্প এলাকার এই আধুনিক প্রতিষ্ঠানটি কাজ করছে উৎপাদিত হাঁসের ডিমের মূল্য সংযোজনে। সেঞ্চুরি এগ বা সল্টেড এগ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই দারুণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। সেঞ্চুরি এগ মূলত চীনের ডিম সংরক্ষণের পুরনো এক ঐতিহ্য। চা পাতা, ধানের তুষ আর কাদামাটি দিয়ে পেস্ট তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় সেঞ্চুরি এগ। সে অনেক আগের কথা, তখন চীন মিং সাম্রাজ্যের আওতায়। বহুদিন ডিম সংরক্ষণ করার জন্য তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে শেখে। কথিত আছে এভাবেই শুরু হয় সেঞ্চুরি এগ তৈরি।
ধারণা করা হতো এভাবে সংরক্ষণ করলে ডিম 100 বছর পর্যন্ত খাবার উপযোগী থাকে। খামারে শুধু ডিম উৎপাদন করে যে মূল্য পাওয়া যেত তার চেয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহুগুণ লাভ গুনছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি বাড়ছে ডিমের পুষ্টিগুণও। সেঞ্চুরি এগে রয়েছে উচ্চমানের প্রোটিন যা শরীরের পেশি গঠনে সহায়তা করে। এতে আছে ভিটামিন এ, চোখের স্বাস্থ্যের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। রয়েছে ভিটামিন ই, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও এতে বিটা ক্যারোটিন, আয়রন এবং বিভিন্ন মিনারেলস রয়েছে যা আমাদের শরীরকে শক্তি প্রদান করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কৃষি পণ্যের মূল্য সংযোজন ছাড়া কৃষকের আয় বাড়ানো যেমন সম্ভব নয়, একই সাথে সম্ভবও নয় কর্মসংস্থানের। হাঁসের ডিমের মূল্য সংযোজন করে নানান ধরনের ডিম জাতীয় পণ্য উৎপাদন করে এই প্রতিষ্ঠানটি দেখিয়েছে এই সময় এসে চতুর্থ শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রি বা কৃষি পণ্য উৎপাদনকারী ইন্ডাস্ট্রিগুলোর চেহারা এরকমই হতে হবে। বিষয়টি নিয়ে আমরা যদি ভাবি সময়ের সাথে এটা অমূলক হবে না। চীনের ওয়াংজুর কাইপিং থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবার এই বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। গাজাবাসীকে সরিয়ে ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা, তুরস্কের প্রত্যাখ্যান, ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাত বাড়বে, এরদোয়ানের মন্তব্য। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ব্যবসায়ীদের সংগঠন ইউনাইটেড বিজনেস ক্লাবের উদ্যোগে মেজবান অনুষ্ঠান হয়েছে। রাজধানীর আশিয়ান সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অংশ নেন ব্যবসায়ীরা। ইউনাইটেড বিজনেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল আলম মিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন সাবেক বিজিএমইর সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাবেক যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, ব্যবসায়ী এম এ বাশার ও অন্যরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজাবাসীকে সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে। ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাত বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মুসলিম বিশ্ব এখনও এই বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি বলেও উল্লেখ করেন রিসেপ এরদোয়ান। এবারে কৃষি সংবাদ। মাদারীপুরের শিবচরে মুড়ি কটা পেঁয়াজ তুলতে ব্যস্ত কৃষক। তবে দাম কম হওয়ায় উদ্বিগ্ন তারা। সংরক্ষণাগারে না থাকায় উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। বাজার মূল্য কমের জন্যে পেঁয়াজ আমদানিকে দুষছেন চাষিরা। তাই পেঁয়াজ উত্তোলন মৌসুমে আমদানি বন্ধের দাবি কৃষকের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঝালকাঠির কাঠালিয়ায় 5টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। সে সময় বুলডোজার দিয়ে ইটভাটাগুলোর চুলা, চিমনি এবং কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সাথে ইটভাটার মালিকদের 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের নেতৃত্বে বড় কাঠালিয়া এবং শৌলজালিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।
সে সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছিলেন। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমেছে। এ মাসে দেশটির পাইকারি বাজারে জিনিসপত্রের দাম কমে 2.31% নেমেছে, যা ডিসেম্বরে ছিল 2.37%। বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং বস্ত্র ও পোশাক মূল্যের কারণে এখন মূল্যস্ফীতি পরিস্থিতি চলছে। ভারতে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় প্রকাশ করা পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। তবে দেশটিতে পাইকারি মূল্যসূচক গত বছরে একই মাসের চেয়ে অনেক বেশি রয়েছে। 2024 সালের জানুয়ারিতে সে দেশে মূল্যস্ফীতির হার ছিল মাত্র 0.27%। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আরেকবার স্বাগত জানাচ্ছি। এবার একটি শোক সংবাদ। লেখক ও রত্নগর্ভা জননী নূরজাহান সরকার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোহরের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নূরজাহান সরকার পাক্ষিক অন্যদিনের সম্পাদক ও প্রকাশনা প্রতিষ্ঠান অন্য মেলার প্রধান নির্বাহী মাঝারুল ইসলামের মা। নূরজাহান সরকার 1934 সালে সিরাজগঞ্জ জেলার চড়িয়া উজির গ্রামে জন্মগ্রহণ করেন। নূরজাহান সরকারের গ্রন্থ স্মৃতির জানালা। তিনি 2008 সালে আজাদ প্রোডাক্টসের রত্নগর্ভা মা নির্বাচিত হন। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। বাংলাদেশের প্রধান ও প্রাচীন ক্রীড়াস্থান ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত আগস্টে দায়িত্ব গ্রহণের পর জাতীয় পর্যায়ে প্রথম কোনো স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। 1954 সালে চালু হওয়ার পর ঢাকার এই ঐতিহাসিক ক্রীড়া স্থাপনাটিকে ঢাকা স্টেডিয়াম নামে পরিচিতি পায়। ভারত পাকিস্তান টেস্ট ম্যাচ দিয়ে যাত্রা শুরু করা বিশ্বখ্যাত এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট, হকি ও কুস্তি সহ বিভিন্ন টুর্নামেন্ট এবং ম্যাচ, বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচ, লিওনেল মেসির আর্জেন্টিনা দলের ম্যাচ এবং জাতীয় দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান হয়েছে। 1998 সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বর্তমানে সংস্কার এবং আধুনিকায়নের কাজ চলা এই স্টেডিয়ামটি 37,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। ন্যূনতম সংস্কার সেচে জাতীয় নির্বাচন চায় বিএনপি। চলতি মাসের শেষ সপ্তাহে আসছে তরুণদের নতুন দল। জনমত জরিপে নাম হিসেবে নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা ও জাস্টিস পার্টির প্রস্তাব। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পিলখানা হত্যাকাণ্ড, বললেন অ্যাটর্নি জেনারেল। সে সময় সেনাপ্রধান দায় এড়াতে পারেন না মন্তব্য। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব প্রতুল মুখোপাধ্যায় আর নেই। সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোক। এবং চীনের 1000 বছরের ঐতিহ্য সেঞ্চুরি এগ ডিমের মূল্য সংযোজনের সফল বাণিজ্যিক শিল্প উদ্যোগ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। নতুন